তবে আমরা একটা মেসেজ দিতে চাই, 5ই অগস্টের পরে নতুন বাংলাদেশ হয়েছে। এই বাংলাদেশে যারা ভারতের প্রতি যারা নতজারু নীতি অবলম্বন করবে, ওই যে স্বামী স্ত্রীর সম্পর্কের যারা পুনরাবৃত্তি ঘটাতে যাবে বা ভবিষ্যতে এরকম কোনো পরিকল্পনা করছে, বাংলাদেশের মানুষ কিন্তু তাদেরকে খেলে দেবে। 5ই অগস্টের পর থেকে বাংলাদেশের কিন্তু নতুন সূর্য উদিত হয়েছে। এই জায়গায় বাংলাদেশের ইয়াং জেনারেশন যারা আছে তারা কিন্তু কখনোই ভারত তোষণ নীতি, ভারতকে প্রভু মানতে হবে, এই মনস্তাত্ত্বিক জায়গা থেকে তারা কিন্তু বের হয়ে এসেছে। সীমান্তের মানুষের ইতিমধ্যে তারা প্রমাণ দিয়েছে, আমাদের বিজেপি প্রমাণ দিয়েছে, সময় এসেছে পলিটিক্যাল পার্টিগুলো তাদেরও প্রমাণ দেওয়া। আগামীতে যারা ক্ষমতায় যেতে চায় অবশ্যই তাদেরকে রাজনৈতিক যে ম্যানিফেস্টো, রাজনৈতিক যে তাদের এজেন্ডা থাকবে স্পষ্ট রাখতে হবে যে ভারতের বিরুদ্ধে তাদের নীতিটা কি হবে। তারা যদি জনগণকে এই জায়গায় আশ্বস্ত করতে না পারে তাহলে জনগণ হয়তো এখন কিছু বলতে পারে না। আমি বিশ্বাস করি তারা ভোটের ওই জায়গায় এসে তারা তার প্রমাণ দেবে ইনশাআল্লাহ। সুতরাং আমি এই জায়গায় বলবো যে অবশ্যই আপনাদের স্ট্যান্ডার্ড, আপনাদের আদর্শ, আপনাদের ভারত নিয়ে চিন্তাধারা, আপনাদের নীতি এগুলো স্পষ্ট করতে হবে। দ্বিতীয়ত আপনি যেটা বললেন যে আমাদের সরকার এখনো ওই জায়গাটায় তেমন কোনো ভূমিকা আমরা পালন করতে পারি না। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বাংলাদেশ থেকে সাবেক পতিত সরকারের প্রেসিডেন্ট খনির দোসর সে পালিয়ে গিয়েছে। আর এটা নিয়ে বেশ আজকে ঢাকার ভিতরে আন্দোলন হচ্ছে। তো এই জায়গাটায় আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের এই জায়গাটা আমাদের বেশ কিছু অ্যানালাইসিস দরকার, বেশ কিছু গবেষণা দরকার। যেই মানুষগুলোর বুকের তপ্ত খুনের উপর পা দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার এখানে এসেছে, আমি সেই টকশোতে শুরু থেকে আমি বলে আসছি যে মেসেজটা, যে যারা 5ই অগস্টের রক্ত দেওয়ার সাথে সাথী নয়, যারা 5ই আগস্টের আন্দোলনে বিপ্লবের সাথে যারা অংশগ্রহণ করে নাই, তারা কখনো, যারা 5ই আগস্টের এই বিপ্লবের চেতনা ধারণ করে না, তাদেরকে যদি আমরা ক্ষমতায় বসাই তাহলে এই বিপ্লব কখনোই রক্ষা হবে না। এটা এই মেসেজটা আমি একেবারে শুরু থেকে টকশোতে দিয়ে আসছি যে যাদেরকে এই জায়গায় এসে তারা ক্ষমতার মস্তদে বসিয়েছে, কয়জন তারা 5ই আগস্টে বা পতিত সরকারের আন্দোলনের ক্ষেত্রে তারা মুখ খুলেছে, তারা সেই চেতনা ধারণ করে। আমি তো এটা বলি, যারা ইন্টারিম গভর্নমেন্টে যারা আছে তার অধিকাংশই দেখবেন পতিত সরকার বলেন বা আগের সরকার বলেন সুবিধাভোগী। তারা তাদের স্বার্থ, তারা তাদের সুবিধা এক চুল পরিমাণ কখনোই তারা ছাড় দেয় নাই। তো তাদেরকে দিয়ে আপনি সরকার গঠন করেছেন, তো যদি তারা বিপ্লবের চেতনাই ধারণ না করে তাহলে তাদের দ্বারা বিপ্লব কিভাবে রক্ষা হবে, কিভাবে তাদের দ্বারা আপনি আপনার প্রত্যাশা পূরণ করতে পারবেন। সো এই জায়গাগুলোতে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা ওই সময় তাদের এটা ভাবা উচিত ছিল এবং তাদের পরামর্শ নেওয়া উচিত ছিল যে কে তাদের পরীক্ষিত বন্ধু। একজন হচ্ছে আপনার পরীক্ষিত বন্ধু, আরেকজন হচ্ছে দুধের মাছি, আরেকজন হচ্ছে বসন্তকালের কোকিল। আপনি বসন্তকালের কোকিলকে ওই বসন্তকালেই পাবেন, কিন্তু তাকে আপনি বিপদে পাবেন না, দুর্দিনে পাবেন না। আপনি দুধের মাছিকে দুধ দিলেই পাবেন, দুধ ফুরাই গেলে দুধের মাছি আর পাবেন না। আপনার ওই দুঃসময়ের সাথী কারা, কারা আপনার রাজপথের অগ্নিগর্ভ সেই সময় কারা আপনার পাশে ছিল, তাদেরকে দিয়ে এদের উচিত ছিল এই গভর্নমেন্ট তৈরি করা। তাহলে বিপ্লবের চেতনা যেরকম রক্ষা হতো এবং যেই ন্যারেটিভ ভারত বিরোধিতা, দেখেন 5ই আগস্টের মূল স্পিডটা কি ছিল? শুধুমাত্র হাসিনার জেল জুলুম এটাই তো ছিল না, ভারত আমাদেরকে পরাধীন করে রেখেছিল, আমরা ভারত থেকে স্বাধীনতা চেয়েছি। এই যে চিন্তা চেতনা, এই ন্যারেটিভ, এই বয়ানটা কিন্তু আজকের অন্তর্বর্তীকালীন সরকার তারা ভুলতে বসেছে। এমনকি আপনি দায়িত্বশীলদের পর্যায় থেকেও আপনি অনেকে শুনেছেন যে কোনো পলিটিক্যাল পার্টিকে ক্যান্ড করা, রাস্তা তাদেরকে নির্বাচনে আসতে না দেওয়া, এটা আমরা চাই না, ইত্যাদি ইত্যাদি যেই বয়ানগুলো আমরা শুনছি, যেগুলো আমাদের অনেকে ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে আহত করে। বাংলাদেশের যে খেলাগুলো হতো, জঙ্গি নাটকগুলো খেলা হতো, আমরা দেখেছি যে পতিত সরকার বা বিগত 16 বছরের যে ধর্মপ্রাণ মুসলমানকে যে জঙ্গি নাটক তৈরি করা হয়েছে, এগুলোর মূল কারিগর তো ছিল ভারত, এগুলো মূল মেকার তো ছিল ভারত। তাদের প্রেসক্রিপশনে কিন্তু বাংলাদেশে এই খেলাগুলো চলছে বিগত 16 বছর। তো ভারতও চেয়েছিল যে এত বছর তো বাংলাদেশকে দিয়ে খেলিয়েছি, এবার আমি একটু খেলে দেখি। তো আমিও সেই জঙ্গি নাটকের একটা পুনরাবৃত্তি করার জন্য পাকিস্তানে যে হামলাটা করেছে, যে আমরা আসলে পাকিস্তানের উপর হামলা করি নাই, বরং আমরা জঙ্গিদের উপর হামলা করেছি, আমরা যারা সন্ত্রাসী তাদের উপর হামলা করেছি। যে স্লোগানগুলো ইসরায়েল আমেরিকা বিগত বছর ধরে সেই ইরাকে হামলা থেকে তারা সেটা শুরু করেছে, তার একটা পুনরাবৃত্তি মোদি করতে চেয়েছিল, যেটা কোরআনের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার জবাব দিয়েছেন সূরা বাকারার মধ্যে, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। যখন তাদেরকে বলা হয় যে তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, সন্ত্রাস সৃষ্টি করো না, তারা বলে যে আসলে আমরা সন্ত্রাস সৃষ্টি করি না, আমরা সন্ত্রাস দমনকারী, আমরা শান্তি স্থাপনকারী। আল্লাহ নিজেই জবাব দিয়েছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, যে না, তারাই হচ্ছে বড় সন্ত্রাস। তো এই সূত্র ধরেই নরেন্দ্র মোদী একটা গেম খেলতে চেয়েছিল, কিন্তু সেটা আর হয় নাই।
পাকিস্তান সজাগ ছিল, সেই জায়গাটায় তারা দাঁত ভাঙা জবাব দিতে পেরেছে বলে আমি মনে করি। দ্বিতীয় আরেকটা কারণ আমার কাছে মনে হয়, দেখুন মুসলমানদের কাছে মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় আবেগ এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটা সেনসিটিভ বিষয়। পৃথিবীতে আমরা তো বলি যে মানুষ তার জীবনের চেয়ে কিছু বেশি ভালোবাসে না। কিন্তু একটা জিনিসকে ভালোবাসে। সেটা হচ্ছে তার ধর্ম, তার আকীদা, তার বিশ্বাস, তার ফেইথ, তার বিলিফ। এই জায়গাগুলো মানুষ তার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে। এজন্যই দেখা যায় ধর্মের কারণে, তার দ্বীনি কারণে, ইসলামের কারণে, কোরআনের কারণে, আল্লাহর কারণে, রসুলের কারণে মানুষ জীবনটা দিতে পারে। পৃথিবীর অন্য কোনো কারণে কিন্তু মানুষ তার জীবন দিবে না। এটা আ ওরাও ভালো করে জানে। তো হয়তো তারা একটা কৌশল এটা চেলেছে যে আসলে যুদ্ধটা পরিপূর্ণভাবেই লাগাতে হবে। তো আমি যদি ১ম এ ধর্মীয় প্রতিষ্ঠানগুলো, ধর্মীয় স্থাপনাগুলো এই জায়গায় যদি আমি হামলা করি, তাহলে এর একটা ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হবে। গোটা পাকিস্তানে এটা নিয়ে একটা শোরগোল শুরু হয়ে যাবে এবং তখন একটা যুদ্ধের যুদ্ধ বেঁধে যাবে বা বাধবে, এর একটা প্রেক্ষাপট তৈরি হবে। এই উদ্দেশ্য এখানে সে একটা হামলা করতে পারে। আরো একটা সবচেয়ে বড় যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হলো যে এটা নিয়ে সামান্য একটু আমার কথা আছে। কথাটা হলো, আমরা তো বিগত বছরগুলোতে দেখি যে ভারতীয় যে আচরণটা, তারা মিডিয়ার মধ্যে নিজেদেরকে খুব সিংহের মতো করে জাহির করে। বিশেষ করে তাদের যত রাগ, ক্ষোভ, প্রতিশোধ পরায়ণতা, সিনেমার মধ্যে এটাকে তারা খুব বড় করে দেখানোর চেষ্টা করে। কিন্তু বাস্তবে তারা প্রতিটা ক্ষেত্রে সর্বোচ্চ কাপুরুষের পরিচয় দেয়। এই যে রাত বিরাতে সাধারণ স্থাপনায় হামলা চালানো, মসজিদে হামলা চালানো, এটাও কাপুরুষতা ছাড়া কিছু না। এমনকি তাদের নামটাও আমার ভালো লাগে। এয়ারফোর্সের নাম দিয়েছে বায়ুসেনা। তো নামটা শুনলে আমার কেন যেন শুধু এই চিত্রটাই কল্পনায় ভেসে ওঠে। বায়ু ছাড়তে, ছাড়তে পালাচ্ছে যে সেনা। তো এরকম একটা অবস্থা আমরা তাদের দেখতে পাচ্ছি। তো ভারত আমারও মনে হওয়ার ব্যক্তিগত আপনার এই কথার সাথে আমি একটু এড করি। গত ১৬ বছর আমরা দেখেছি যে আমাদের বিশেষ করে আমাদের সীমানায় আমরা দেখেছি ভারতের যে বিএসএফ আছে তাদেরকে আমরা দেখেছি সিংহ। আলহামদুলিল্লাহ ইতোমধ্যে আপনারা আপনিও দেখেছেন এই দৃশ্য। আমাদের হৃদয়ে যে রক্তক্ষরণগুলো হচ্ছিল বারবার, সেই ফেলানীকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখার পর থেকে নিয়ে আমাদেরকে সীমান্তে যেরকম পাখির মতো গুলি করে, করে আমাদের মানুষগুলোকে হত্যা করেছে। কয়েকদিন পূর্বে যে দৃশ্য দেখেছি আমরা এরকমই বাংলাদেশ দেখতে চাই। যে আপনি দেখেছেন বিএসএফ ফিজিকের পা ধরে কিন্তু তারা মাপ চেয়েছে। যে এই বাংলাদেশ কিন্তু আর আগের বাংলাদেশ নেই, ১৬ বছরের বাংলাদেশ নেই। ইতিমধ্যে আপনারা দেখেছেন। কিছুদিন পূর্বে আরো একটা ঘটনা দেখেছেন যে ভারতের আমাদের বাংলাদেশী দুজনকে ধরে নিয়ে গিয়েছিল। আমাদের বাঙালি, বীর বাঙালি তারাও কিন্তু ভারতের সীমানায় গিয়ে তারা দুজনকে ধরে নিয়ে এসেছে। আজকের ঘটনা যারা হ্যাঁ, আজকে এটা আমাদের সিলেটে এবং আমার সংসদীয় আসনে গোয়েনঘাটের মধ্যে নওয়াসি ডুবুকরা মাথাল্লাহ আজকে পরিচয় পেয়েছে। তার মানে হচ্ছে যে ওরা বাংলাদেশকে যেটা দেখতে চেয়েছিল, ওদের অঙ্গরাজ্য, ওদের সেবা দাস, আলহামদুলিল্লাহ সেই চিত্র পরিবর্তন হয়েছে।